আশা করি আজকে তোমরা সব ভালো আছো। কালকে কি পড়েছিলাম, পায়োসাভার সূত্রটা পড়িয়েছিলাম। সেখানে কি বলেছিলাম যে ডেল বি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই আই। আই বলতে কোনটা, এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে। ডেল এল, ডেল এল বলতে কোনটা, এখানে যে ক্ষুদ্র অংশটুকু নেওয়া হয়েছে, এই ক্ষুদ্র অংশটুকু মান হচ্ছে কত, ডেল এল সাইন আলফা। আলফা বলতে কোনটা, এই দূরত্ব এবং ডেল এল এর মধ্যবর্তী কোণ। এবার ডেল এল এর অভিমুখ কোনটা হবে, যে অভিমুখে কারেন্ট যাচ্ছে তার অভিমুখের সাথে সমান। আর কি বলেছিলাম, এখানে দূরত্ব যদি আর হয় তাহলে কত হবে, আর স্কোয়ার। এটা পড়েছিলাম। যেখানে মিউ হচ্ছে কি বলেছিলাম, শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, আর বি হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, এই কারেন্টের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্র। এরপরে দিক ভেক্টর ফর্ম কেমন লিখেছিলাম, যে ডেল বি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই আই ডেল এল ক্রস আর বাই আর কিউব। এখানে যদি আর ইউনিট ভেক্টর দাও তাহলে এটা স্কোয়ার হবে, আর আর ভেক্টর দিলে আর কিউ হয়ে যাবে। কারণ কি, আর ইউনিট ভেক্টর সমান কত, আর ভেক্টর বাই আর এর মান বা মড আর, সেজন্য এটা আর কিউ হয়ে যাবে। তো এখান থেকে ডাইরেকশনটা ডেল এল ক্রস আর, এই অভিমুখী ডাইরেকশনটা যা হবে রাইট হ্যান্ড রুলসের অনুযায়ী সেটাই হবে, একই ডাইরেকশন, সব ডাইরেকশনটি সমান হবে, যেমন হবে তুমি বের করো। এই তার কেমন হবে, এটা চৌম্বক ক্ষেত্রটা বলেছিলাম, হয়তো কারো বুঝতে অসুবিধা থাকতে পারে, তা আজকে আরেকবার দেখিয়ে দিই। এটা যদি তার হয়, এই তারের মধ্যে কি হচ্ছে, চৌম্বক ক্ষেত্র ঠিক এরকম ভাবে আছে। তার মানে কি, এদিক থেকে গিয়ে এদিকে ঢুকে ওইদিকে তল ঘেঁষে বেরিয়ে আসছে, হয় এদিকে গেছে না এদিকে গেছে। তা আমরা কি ধরবো, যে এই তলের উঠেছে না ঢুকেছে, মানে এইখানে এই পয়েন্টটা উঠে এসছে এখান থেকে না এখানে ঢুকছে। যেমন সূর্য পশ্চিম দিকে উঠছে না পূর্ব দিকে উঠছে না ডুবছে, বা কোন দিক থেকে কোন দিকে ঘটছে। আমরা দেখছি যে সকালে পূর্ব দিকে উঠছে, সন্ধ্যের সময় পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তাহলে ঘূর্ণনটা কি বলে দিই আমরা যে পূর্ব থেকে পশ্চিমে, না আমাদের হয় কি পশ্চিম থেকে পূর্বে ধরে না হয়। তাহলে দেখো এখানে কোন দিকটা ধরবো বলেছিলাম, যে আমি এই তারটাকে, তাহলে এটা কোন দিকে উঠেছে, এটা এইদিকে উঠেছে না এদিকে উঠেছে, যেদিকে উঠবে, যদি কোনো তলে উঠে তার চিহ্ন হচ্ছে কোনটা, এটা। আর যদি তলে ঢুকে ভেতর দিয়ে তাহলে সেটা ক্রস চিহ্ন। যদি কোনো তল থেকে উঠে এরকম ডাইরেকশন থাকে তাহলে সেটা হবে এই চিহ্ন। আর যদি তলের মধ্যে দিয়ে ঢুকে যায়, তাহলে এই তল আছে, এই তলের মধ্যে ঢুকছে, তাহলে সেক্ষেত্রে চিহ্ন হবে কোনটা, ক্রসটা। তাহলে এটা এরকম আছে কি, চারিদিকে গোল আকার আছে। তো ডাইরেকশনটা কেমন দেবো, এটা এরকম দেবো না এরকম দেবো, কোনটা দেবো। আমি যদি তারটাকে হাতের মুঠোর মধ্যে ধরতে চাই, যদি তারটাকে আমি এরকম ধরতে চাই, তাহলে কি করবো, এই আঙুলটা বৃদ্ধাঙ্গুলটাকে কি করবো, অভিমুখে রাখলাম। তাহলে আমি তারটাকে ধরতে গেলে কি করতে হচ্ছে, আমাকে আঙুলটা এদিকে ঢোকাতে হবে তলে, এটা এরকম ঢুকছে, ঢুকে যাবে এদিকে উঠছে। তাহলে আঙুলটার অভিমুখ যেদিকে হবে, এই আঙুলগুলোর অভিমুখ যেদিকে হবে সেটাই হবে। তাহলে আঙুলটা কি হচ্ছে, এই তলে ঢুকছে, তাহলে এখানে কি হবে, এই তলের দিকে সব দিকে কি হবে, ক্রস চিহ্ন। এবং এটা কি হচ্ছে, আঙুলটায় ঢুকলো তারপর এই উঠছে, এই আঙুলটা উঠছে, তার মানে কি এদিকে হচ্ছে ওঠা চিহ্ন। তাহলে এই তারের এদিকে সব হবে কি উঠবে, আর এদিকে ঢুকবে, তাহলে এদিকে সমস্ত জায়গাতে ক্রস চিহ্ন হবে, আর এদিকে সবাই ডট চিহ্ন। এদিকে যদি অভিমুখটা বিপরীত দিকে হয় তাহলে কেমন হবে, আমি হাতটাকে আমরা বলছিলাম তাটা ধরতে হবে, আঙুল এই বৃদ্ধা আঙুল রাখবো নিচের দিকে, এটা আঙুলটা এদিকে ঢুকছে, তারপরে এটা ধরবো, এটা এরকম ঢুকছে, আঙুলটা এদিকে ঢুকবে, তারপরে এদিকে উঠছে, তাহলে এদিকে হবে কি ঢোকার চিহ্ন, আর এদিকে হবে ওঠার চিহ্ন, ওর অপোজিট হয়ে যাবে। তাহলে এটা ছিল কি ডেল বি। আরটা কি করেছিলাম, যে লিখেছিলাম বি ইকুয়াল টু মিউ এইচ, যেখানে মিউটা কি চৌম্বক ভেদ্যতা, যে কোনো মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, আর বিটা হচ্ছে কি বলেছিলাম চৌম্বক ক্ষেত্র, আর এইচটা হচ্ছে চৌম্বক প্রাবল্য।
এটা কি বলেছিলাম যে যতটা উৎপন্ন হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য, মানে এই তারের জন্য প্রবাহের জন্যে এই মাধ্যমে যতটা উৎপন্ন হচ্ছে সম্পূর্ণটা সেটা হচ্ছে এইচ, আর প্রকাশ পাচ্ছে যেটা সেটা হচ্ছে বি, আর মিউ ইকুয়াল টু কথা হচ্ছে বি বাই এইচ। যতটা উৎপন্ন হচ্ছে তার কত অংশ প্রকাশ হচ্ছে একটা গুণাঙ্ক, সেটা হচ্ছে মিউ। সেটা কি বলেছিলাম যে আমি তোমার প্রতি রেগে গেলাম সম্পূর্ণ, তোমার সাথে সম্পর্ক ভালো থাকার জন্যে আমি তোমার রাগটা সম্পূর্ণ প্রকাশ করতে পারছি না, তাই যেটুকু রাগ প্রকাশ করছি আমি সেটা হচ্ছে কি বি, আর যেটা রেগে গেছি সম্পূর্ণ সেটা হচ্ছে এইচ, আর কী অনুপাতে প্রকাশ করলাম সেটা হচ্ছে মিউ। তাহলে এবার আজকে দেখবো কি, শুরু করা যাক আজকের টপিক। ভাবছি এতদিন ভালোই ছিলাম বেশ, আর কোনো ক্লাস করতে হচ্ছিল না, এখন আবার ক্লাস চালু হলো, দিব্যি নেট ঘাঁটছিলে, ফেসবুক করছিলে, একটু বোর হলেও কিছু করার নাই, কতদিন ক্লাস করো নাহলে পিছিয়ে যাবে। ইমান আর স্মৃতিশক্তি এই দুটো জিনিস হচ্ছে সাবানের ফেনার মতো, যত বেশি ঘাঁটবে তত বেশি বৃদ্ধি পাবে, আর যদি না ঘাঁটো দুটোই কমে যাবে। এই দুটো জিনিসই কি বললাম, যত বেশি এদের নিয়ে চর্চা করবে তত বেশি বৃদ্ধি পাবে, যত বেশি পড়াশোনা করবে তত বেশি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, আর যদি না পড়ো তোমার বুদ্ধিটাকে যদি কাজে না লাগাও স্মৃতিশক্তি কমে যাবে, আর স্মৃতিশক্তি কমে গেলে বুদ্ধি প্রকাশ সবসময় পাওয়া যায় না, কারণ তোমার অনেক বুদ্ধি কিন্তু তুমি পরীক্ষা খাতায় লিখতে পারছো না, প্রকাশ পাবে না। আর ইমানটাও ঠিক সেরকম, যত তুমি দিনের মেহনত করবে বা যত দিনকে তুমি বলবে তত বেশি তোমার ইমান মজবুত হবে, লোককে যত দাওয়াত দেবে নামাজের প্রতি তত বৃদ্ধি পাবে। তাই দুটো জিনিস হচ্ছে সাবানের ফেনার মতো, যত ঘাটবে তত বৃদ্ধি পাবে, আর না যদি তুমি আলোচনা করো নিয়ে বা চর্চা করো কমে যাবে। তাই একটু একটু হলেও পড়বে। তাহলে দেখো আজকের টপিক কি হচ্ছে, বললাম বি ইকুয়াল টু মিউ এইচ। মিউটা হচ্ছে কি যে কোনো মাধ্যমের, যদি এখানে মিউ নট লিখি তাহলে সেটা হবে কি শূন্য মাধ্যমের, আদারওয়াইজ এটা কি হবে মিউ নট। মিউ মিউ বলতে কি বলবো, বা চৌম্বক ভেদ্যতা, পারমিয়াবিলিটি বা চৌম্বক ভেদ্যতা। তাহলে এইচ সমান কত লিখব, বি বাই মিউ। তাহলে ইউনিট কত হবে এইচ এর ইউনিট, ম্যাগনেটিক স্ট্রেংথ, বা এইচ এর ইউনিট কত হবে, তাহলে বি এর ইউনিট বাই মিউ এর ইউনিট। বি এর ইউনিট কি বলেছিলাম, ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে কত হবে এটা, ওয়েবার পার মিটার স্কোয়ার। আগে একটা ভিডিওতে দেখবে মিটার স্কোয়ার ডাইরেক্ট নিচে নামিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ওটা খেয়াল রাখবে একটু। আর মিউর একক কত বলেছিলাম, ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স বা হেনরি পার মিটার। আমি হেনরি পার মিটার লিখলাম না, কারণ আমি এটা কাটবো ওয়েবার ওয়েবার। তাহলে কত আসছে এটা আমারটা, ওয়েবার এই মিটার স্কোয়ারটা নিচে নামাচ্ছি, মিটার স্কোয়ার, নিচে একটা ওয়েবার রয়ে গেল, এই অ্যাম্পিয়ারটা ইনভার্স আছে ওপর উঠে দিলাম অ্যাম্পিয়ার, এই মিটারটাও ইনভার্স আছে ওপরে গেল মিটার। তাহলে থাকছে কি এই মিটার একটা কাটলো, ওয়েবার ওয়েবার কাটলো, তাহলে ওপর থাকছে কত অ্যাম্পিয়ার পার মিটার বা অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। তাহলে চৌম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্রের এককটা কি হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে কিসের এসআই ইউনিট, কত অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। নোট নিয়ে নেবে এগুলো। তাহলে আমরা কটা রাশি শিখলাম, দুটো তিনটে, একটা হচ্ছে কি বি, একটা এইচ, আর একটা হচ্ছে মিউ।
তাহলে এটা লিখি সি এসআই ইউনিট কি ছিল, এসআই ইউনিট সিজিএস ইউনিট কার, বি বলতে চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, এর এসআই কি ছিল ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। সিজিএস ইউনিট কি ছিল, কস একে জি দিয়ে প্রকাশ করা হয়, গাউস। এইচ এর কি ছিল, ম্যাগনেটিক স্ট্রেংথ। এই স্ট্রেংথটাকে ইন্টেন্সিটি বলা যেতে পারে, বা চুম্বকন প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র। কি এলো, অ্যাম্পিয়ার মিটার ইনভার্স এলো একটা, একটু আগে ক্যালকুলেশন করে দেখালাম অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। আর এটা কি ছিল, আর এর সিজিএস ইউনিট হবে কত, ওরস্টেড। কি বলা হয়, ওরস্টেড। ওরস্টেড কি দিয়ে প্রকাশ করে লেখা হয়, ও ই দিয়ে প্রকাশ করা হয়, ও ই। এদের মধ্যে রিলেশন কি আছে, চলছিলাম এক টেসলা সমান হচ্ছে 10⁴ গাউস, বা 1 গাউস সমান হচ্ছে 10⁻⁻⁴ টেসলা। আবার এদের মধ্যে রিলেশন কি আছে, 1 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স সমান 4 পাই ইন্টু 10⁻³ ওরস্টেড। 1 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স সমান 4 পাই ইন্টু 10⁻³ ওরস্টেড। এই সম্পর্কগুলো খেয়াল রাখবে, না হয় অঙ্ক করার সময় ম্যাক্সিমাম সিজিএসে দিয়ে দেওয়া হয় এবং এসআই ইউনিটে ফাইনাল অ্যান্সারটা চাওয়া হয়। এবার আর একটা আছে ব্যাপার, যে এটা লিখে নেবে, নোট করে নেবে ভিডিওটা পজ করে। জানি বি ইকুয়াল টু কি লিখেছিলাম, ডেল বি ইকুয়াল টু বি নট বাই 4 পাই আই ডেল এল সাইন আলফা বাই আর স্কোয়ার। এরপর এখানে একটা কনফিউশন আছে, আমি বেশি কিছু যাবো না কনফিউশনে, তোমরা শুধু জাস্ট মনে রেখে দেবে যে এইভাবে হয়, পরে জিনিসটা পড়ার পর তোমরা আরও ক্লিয়ার হবে, এখন বেশি ঘাঁটতে গেলে বেশি কনফিউশন হবে। তো শুধু খালি মনে রাখবে যে এটা এরকম হয়, কেমন, যে এটাকে যদি আমি এসআই লিখি তাহলে আমরা এভাবে লিখব। আমরা দেখো বি ইকুয়াল টু মিউ এইচ লিখেছিলাম, যেখানে এইচটা কি ছিল, ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম। অর্থাৎ মাধ্যম নিরপেক্ষ। এইচটা ছিল কি, মাধ্যম নিরপেক্ষ, আর বিটা হচ্ছে কি, মাধ্যম নিরপেক্ষ নয়, মাধ্যমের উপর নির্ভরশীল বি। মানে এটা উৎপন্ন হওয়ার হয়েছে, যতটা কারেন্ট যাওয়ার পরে উৎপন্ন হয়েছে এইচ। আর বিটা কি, মাধ্যমের জন্য প্রকাশ পাচ্ছে না, কিরো কমে যাচ্ছে, সেই পার্সেন্টের কত, মিউ। তাহলে এটা হচ্ছে কি, মাধ্যমের উপর ডিপেন্ড করে, আর এটা মাধ্যমের ইন্ডিপেন্ডেন্ট। এবার এখানে কনফিউশনটা এখানেই হয়ে যায়, অত আমার কনফিউশন যাওয়ার দরকার নাই। শুধু মনে রাখবে যে যখন আমি এটাকে সিজিএসে লিখবো, সিজিএস ইউনিটে যখন লিখবো, তখন এই মিউর জায়গায় কত বসবে, 4 পাই। মিউর জায়গায় কত বসবে, 4 পাই। যদি মিউর জায়গায় 4 পাই বসে তাহলে কত হবে আমার, তখন আমি ডেল বি এর জায়গায় লিখবো কত, এইচ। যখন সিজিএসে লিখবো ডেল বিটা হচ্ছে কিসে লিখবো, এসআইএ, আর সিজিএসে কি লিখবো, ডেল এইচ। ডেল এইচটা সিজিএসে যখন বায়োসাভারের সাথে ম্যাগনেটিক ফিল্ড যখন ইউজ করবো, তখন এখানে এইচটাকে বি এর জায়গায় ডেল এইচ লিখবো। আমি কত লিখবো, 4 পাই বাই 4 পাই, আর এখানে বড় হাতের আয়ের জায়গায় লিখবো ছোট হাতের আই, তাহলে আই ডেল এল সাইন আলফা বাই আর স্কোয়ার, বা আই ডেল এল সাইন আলফা বাই আর স্কোয়ার।
তাহলে এটা কি আমি, এটা হচ্ছে সিজিএস এ আর এটা হচ্ছে এসআই। তাহলে এসআই কি থাকবে না, যখন এইচ লিখি তখন কোনো মাধ্যম নাই, মিউ এর কোনো কোশ্চেন নাই। বা প্রথমে দেখবে যখন একটা কনস্ট্যান্ট লিখেছিলাম যে কে ইন্টু ডেল বি ইকুয়াল টু কে ইন্টু আই ডেল এল সাইন আলফা বাই আর স্কোয়ার, কে এর মানটা এখানে বসেছিলাম এটা। যখন আমি সিজিএস ইউজ করব তখন এই কে এর মানটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর 1 হলে তখন ফর্মটা আসবে কেমন, এটা আসবে তার ফর্ম। তাহলে এটা হচ্ছে কি বললাম, এসআই, আর এটা সিজিএস। সিজিএস লিখলে কি লিখবো, মিউর জায়গায় মিউটের জায়গায় 4 পাই লিখবো, আর বা এখান থেকে পুরো উড়িয়ে দেবো, উড়িয়ে দিয়ে আর বড় হাতে আছে ছোট হাতে আই ডেল এল সাইন আলফা বাই আর স্কোয়ার। কি হলো, বোর্ড লাগছে নাকি? বোর্ড লাগেনি তো? এরপর এই বায়োসাভার্ট সূত্র অ্যাপ্লিকেশন দেখব। এটা কীভাবে অ্যাপ্লাই করব, এতক্ষণ তো শুধু ক্ষুদ্র অংশ ডেল এল নিয়ে কাজ করেছিলাম, যে কি ডেল বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই ডেল এল সাইন আলফা বাই আর স্কোয়ার, ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করেছিলাম। এবার গোটা তারের জন্য করলে কি হবে সেটা এখন দেখব। এখানে আরেকটা কথা বলে নিই, আই ডেল এল এটাকে বলা হয় কি কারেন্ট এলিমেন্ট। কারেন্ট এলিমেন্ট এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। আই ডেল এল মিলে হবে কি কারেন্ট এলিমেন্ট বলা হয় একে, এবং এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ডাইরেকশন কোন দিকে, ডাইরেকশন হচ্ছে অ্যালং আই, মানে প্রবাহের অভিমুখে হচ্ছে ডাইরেকশন। তাহলে আই ডেল এলটা কি বললাম, কারেন্ট এলিমেন্ট, এর অভিমুখ কোন দিকে বললাম, কারেন্টের অভিমুখের সাথে। তাহলে একটা রিজু পরিবাহীর জন্য আমরা বায়োসাভার্ট সূত্র অ্যাপ্লাই করব। এক নাম্বার কি, দীর্ঘ রিজু পরিবাহী, ফর এ লং স্ট্রেট ওয়্যার, একটা ওয়্যার বা কন্ডাক্টর আর দীর্ঘ রিজু পরিবাহীর জন্য। এখানে ছবি দুটো থাকবে, আমি ধাপে প্রথমে একটা ছবি আঁকবো, দ্বিতীয় অন্য ছবি আঁকবো। দেখো ধরে নাও একটা দীর্ঘ রিজু প্রবাহী, তার মধ্যে কি আছে, আই প্রবাহ হচ্ছে। তাহলে আই হচ্ছে কি, প্রবাহ। এখানে পি বিন্দু নিলাম একটা, আমাকে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এর মান নির্ণয় করতে হবে। আমি এখানে ডেল এল অংশ কল্পনা করলাম, তাহলে এখান থেকে দূরত্ব ধরে নিলাম এক্স, এটা নাম দাও একটা এম। তাহলে এম পি সমান কত ধরলাম, এক্স। আর এম বিন্দুতে কাছে কি কল্পনা করেছি, এই এম বিন্দু, এটা হচ্ছে এম বিন্দু, এখানে আমি ডেল এল অংশ কল্পনা করেছি। এখানে আরেকটা বিন্দু নিলাম,
তাহলে আমি এটাকে করবো কি, ফর্মুলাটা আসবে কেমন আমার, তাহলে এখানে ডেল বি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডেল এল সাইন এই কোণটা কত আলফা, সাইন আলফা বাই এখানে আর স্কোয়ার ছিল, এখানে কত দূরত্ব ধরেছি এক্স ধরেছি, তাহলে কত লিখবো আমি এক্স স্কোয়ার। তাহলে আমি কি করবো, এই সমগ্র পরিবাহীটার জন্য আমি পি নির্ণয় করব। তাহলে আমাকে ইন্টিগ্রেশন করে দিলেই তো হয়ে যায়, কিন্তু ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কেমন করছি, ইন্টিগ্রেশন সামান্য করে ইন্টিগ্রেশন করেছি কত, যে এক্স ডিএক্স বা এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এরকম করেছি, বা বড় জোর কত করেছি আমরা ইউভি দুটো ফাংশন এটা করেছি আমরা। কিন্তু এখানে প্রবলেম কি, যখন আমি এটাকে বাড়াবো এই ডেলের অংশটা গোটা পরিবাহের জন্য করব, তখন দেখো এই এক্স এর মানটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তখন এক্স এর মানটাও কি হয়ে যাচ্ছে ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। এখানকার মানটি কি হলো, যখন আমি ডেলের একটা বাড়াচ্ছি দেখো এক্স এর মান পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে এক্স একটা ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। আবার এটাকে যখন এখানে ছিল, যখন এটা এরকম আসছে তখন আলফা মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে এখানে আলফার মানটাও ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে এক্সও ভ্যারিয়েবল, এখানে আলফাও ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, আবার ডেল এলটা বৃদ্ধি করছে মানে ডেল এলও ভ্যারিয়েবল, তিনটে ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। তা তিনটে ভ্যারিয়েবলকে ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের সম্ভব নয় করা, মানে একটা গাড়ি যদি দুটো গরু দিয়ে চলে আর দুটো গরু যদি দুদিকে যায় গাড়ি চালানো সম্ভব নয়। তাহলে এখানে কি হচ্ছে তিনটে ভ্যারিয়েবল চলে আসছে, তিনটে ভ্যারিয়েবলকে আমরা কী করবো সিম্পলিফাই করবো, একটা ভ্যারিয়েবল নিয়ে যাবো, যেটাতে নিয়ে গেলে আমার সব থেকে সুবিধা হবে বা ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে কি বললাম, আমি যখন ডেল এল পরিবর্তন করছি তখন ডেল এল ভ্যারিয়েবল, এই অ্যাঙ্গেলটা এই বিন্দুটি যখন কথা আসছে ডেলটা এখানে আসছে তখন এই অ্যাঙ্গেলটা কথা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেলও পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এই দূরত্বটাও কি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে, তাহলে দূরত্ব পরিবর্তন হচ্ছে, সব থেকে দূরত্ব হচ্ছে কম হচ্ছে এটা, বাকি দিকে সব দূরত্ব বেশি, তাহলে তারটা বৃদ্ধি পেলে বা প্রান্তের দিকে এলে এই এক্স দূরত্বটা পরিবর্তন হচ্ছে, সেখানে আলফা পরিবর্তন হয়ে যাচ্ছে, আর ডেল এলটা পরিবর্তন করতে হচ্ছে, তিনটে ভ্যারিয়েবল আমার অসুবিধা, তার জন্য আমরা কি করবো একটা ভ্যারিয়েবলে নিয়ে যাবো, তাই আমি তিনটেকেই একটার দিকে নিয়ে যাব। ধরো এখানে একটা ও বিন্দু কল্পনা করলাম, ও এই ও থেকে পি এর দূরত্ব ধরলাম আর, তুমি যাই করো এই দূরত্ব এই পি বিন্দু আর ও বিন্দু যদি ফিক্স থাকে এই লম্ব দূরত্ব কোনো সময় পরিবর্তন হবে না, সবসময় আরে থাকবে, তুমি আরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এক্স কে। আরেকটা জিনিস দেখো, শুধুমাত্র দেখো এটা এই কোণটা এখানে আছে, তারটা ওই প্রান্তে এই একটা কোণ আছে, আর এই প্রান্তে আছে আর একটা কোণ আছে, তা আমি যদি এই কোণটাতে নিয়ে যেতে পারি তাহলে শুধু একটা ভ্যারিয়েবল চলে আসবে, একটু পরে বুঝবার, একটু স্টেপ যাক পরে। তাহলে দেখো তো এটা যদি আলফা হয়, আমি ধরলাম এই কোণটা, এটা ধরলাম বিটা, আর এটা ধরো কি থিটা, আর ও এম সমান ধরলাম কত এল, ও এম সমান বলতে কত এইটুকু দূরত্ব সমান ধরেছি কত এল। তাহলে দেখো এই আলফা প্লাস বিটা সমান কত হবে 180 ডিগ্রি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ কি একটা ত্রিভুজ একটা বাহুর ক্ষেত্রে এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি হবে। আবার দেখো যদি ত্রিভুজটা দেখি, এই ত্রিভুজটা ত্রিভুজ এম পি ও, ত্রিভুজ এম পি ও, তো এই ত্রিভুজে কত এটা থিটা, এটা প্লাস বিটা, আর এটা লম্ব দূরত্ব কত হবে এটা 90 ডিগ্রি, তাহলে বিটা প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি।
তাহলে এই দুটো 1 আর 2 থেকে কি পাচ্ছি আমরা, আলফা প্লাস বিটা সমান বিটা প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি। তাহলে বিটা বিটা কাটলাম, তাহলে আলফা সমান কত আসছে, থিটা প্লাস 90 ডিগ্রি। অর্থাৎ আমি এখানে যদি কস নিয়ে নিই বা সাইন নিলাম, সাইন আলফা সমান কত এলাম আমার, তাহলে সাইন থিটা প্লাস 90 ডিগ্রি সমান কত আসছে, কস থিটা। অতএব সাইন আলফা সমান কস থিটা, 3 নম্বর সমীকরণ। তাহলে আমি কি হলো, এই আলফা কোণটাকে কোথায় নিয়ে গেলাম, থিটাতে নিয়ে গেলাম। কারণ শুধুমাত্র আমি দেখব পরে থিটাটা মান পরিবর্তন করে দিলেই গোটা তারটাকে কভার করা যাবে, কারণ আমাকে ডেল এল অংশের জন্য নিয়েছি, গোটা তারটার জন্য নিতে হবে। তাহলে ফর্মুলাটা কেমন ছিল, যে ডেল বি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডেল এল সাইন আলফা বাই এক্স স্কোয়ার, এটা এক্স ছিল। তাহলে আমার কি হলো, সাইন আলফাটাকে আমি কিসে নিয়ে গেলাম, থিটাতে নিয়ে গেলাম। তাহলে আমার আলফার কাজটা মিটে গেল। এরপর হাত দিই, ডেল এলে যায়, এক্সে যায় বা এক্স ডেল এল যে কোনো একটা যায়। দেখো ত্রিভুজ এম ও পি থেকে পাই, ত্রিভুজ এম ও পি থেকে লেখা যায় কত, ট্যান থিটা ইকুয়াল টু কে লিখবো, ট্যান এর যদি থিটা ধরা হয় তাহলে সময় কি লিখতে পারি, এটা থিটা, এটা লম্ব হবে আর এটা ভূমি হবে, তাহলে এল বাই আর হবে কত, তাহলে এল বাই আর ট্যান থিটা ইকুয়াল টু, এটা যদি থিটা হয় সামনে বাহুটা লম্ব আর এটা ভূমি আর এটা অতিভুজ হবে কারণ এটা 90 ডিগ্রি। আর ট্যান থিটা ইকুয়াল টু কি লিখবো, লম্ব বাই ভূমি, লম্ব কোণটা ও এম বাই ওপি। তাহলে এল সমান কত লিখতে পারবো আমরা, আর ট্যান থিটা। তাহলে এখানে কি আছে, ডেল এল আছে, তাহলে এখানে ডেল এল বের করে নিই, ডেল এল সমান কত হবে, আর আরটা কি ধ্রুবক রাশি বললাম, যাই করো এই লম্ব দূরত্ব সবসময় স্থির থাকবে, কোনো সময় পরিবর্তন হবে না। আর ট্যান থিটার ডেরিভেটিভ কত হবে, সেক স্কয়ার থিটা। আমি যেহেতু কারো সাপেক্ষে করছি না তাই কত লিখলাম, ডি থিটা। কারো সাপেক্ষে করে ডি থিটা সাপেক্ষে করতাম যদি, তাহলে এখানে কত হতো, ডি থিটা হতো, এটা মানটা 1 হয়ে যেত। তা আমি যেহেতু কারো সাপেক্ষে করছি না তাই ডেল এল ইকুয়াল টু কত হবে, আরটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ট্যানের ডেরিভেটিভ কত হলো, সেক, তাহলে সেক স্কয়ার থিটা ডি থিটা, ট্যানের ডেরিভেটিভ হয় কেমন, সেক স্কয়ার থিটা, ডি অফ ট্যান থিটা সমান সেক স্কয়ার থিটা ডি থিটা। তাহলে দেখো ডেল এল এর মানটা কি চলে এলো, আর চলে এলো আর থিটা চলে এলো। এটা 4 নম্বর সমীকরণ। আর বাকি রইল কি এক্স, বাকি রইল কি এক্স। তাহলে দেখো তো এখান থেকে পাচ্ছি এক্স বা আর বাই এক্স, যদি ত্রিভুজ থেকে আবার এই ত্রিভুজ থেকেই নিলাম, ত্রিভুজ এম ও পি কি লিখতে পারবো আমরা, যে আর বাই এক্স, আর বাই এক্স সমান কি লিখবো, আরটা কি ভূমি আর এক্সটা কি অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান কত লিখবো, কস থিটা। অতএব এক্স সমান হচ্ছে কত, আর বাই কস থিটা বা আর সেক থিটা। 5 নাম্বার। তাহলে কত হলো, এক্স সমান কত হলো, আর কস থিটা আর সেক থিটা, বা সরি আর এক্স সমান কত হলো, আর সেক থিটা, ডেল এল সমান কত হলো, আর কস স্কয়ার থিটা, আর সাইন আলফা সমান কত এসেছিল, কস থিটা। তাহলে আমি এই 3, 4, 5
নাম্বার সমীকরণ থেকে পাবো, কি লিখতে পারবো আমরা, এর একটা নাম দিয়ে রাখবে, এটাকে এ সমীকরণ দিয়ে দাও। তোমরা প্রথমে এটাকে নাম 1 নাম্বার দিয়ে বাকিগুলোকে শিফট করে নেবে পারলে। হ্যালো, 3, 4 ও 5 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে কত, ডেল বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই। ডেল এর মান কত বেরোলো আমার, 3 নম্বর সমীকরণ ছিল, কত হবে, 6 আর sec স্কয়ার থিটা ডি থিটা, এটা কার মান বেরোলো, এটা ডেল এর মান। সাইন বা কত বেরোলাম, ইন্টু কস থিটা। এক্স স্কয়ারের মান কত বেরোলো, এক্স এর মান কত বেরিয়েছিল, এখানে বেরোলো এক্স এর মান কত বেরিয়েছে 3 নম্বর 5 নম্বর সমীকরণে, আর sec থিটা তার স্কয়ার। এটা হচ্ছে কার মান, এটা ছিল এক্স এর মান, এটা ছিল কার মান, ডেল এর মান, আর এটা ছিল সাইন আলফার মান। এই মানগুলোকে 3, 4, 5 নম্বরের মানগুলো দেওয়া আছে, দেখবে মানগুলো বসিয়ে দিলাম এখানে। তাহলে বসিয়ে দিলে কেমন হলো এটা আমার, দেখো এখানে আর স্কয়ার আসছে কত, সমান মিউ 0/4 পাই আই আর sec স্কয়ার থিটা ডি থিটা cos থিটা বাই আর স্কয়ার sec স্কয়ার থিটা। ঠিক আছে, sec স্কয়ার থিটা সেটা কাটলো, এই আর একটা আর কেটে গেল, তাহলে কি পড়ে রইল শুধুমাত্র মিউ 0/4 পাই আই cos থিটা ডি থিটা বাই আর। এটা 6 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে দেখো তো 6 নাম্বার ইকুয়েশনে কটা ভ্যারিয়েবল আছে, শুধুমাত্র থিটা ভ্যারিয়েবল, আর কোনো ভ্যারিয়েবল নাই, বাকি সব কনস্ট্যান্ট। এই আর দূরত্ব সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে। আর এখানে তো মিউ 0 তো কনস্ট্যান্ট একটা মান থাকবে, আর এর মানটাও ধ্রুবক একটা প্রবাহের মধ্যে দিয়ে। তাহলে দেখো শুধুমাত্র এখানে থিটার মানটা, থিটার মান বলতে কোনটা, এটা থিটার মান, তাহলে এই মানটা পরিবর্তন করলে গোটা তারটাকে কি করা হচ্ছে, কভার করা হবে। তা শুধুমাত্র এই মানটা যদি পরিবর্তন করি তাহলে গোটা তারটা কভার হবে। এই যে থিটার মান, থিটার মানটা যত বাড়াবে তার দৈর্ঘ্য তত বৃদ্ধি হবে। তাই থিটার মান বৃদ্ধি বা হ্রাস করলে কি হবে, আমার গোটা তারটা কভার হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম 6 নম্বর ইকুয়েশনটা। এবার 6 নম্বর ইকুয়েশনটাকে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে গোটা তারের জন্য পেয়ে যাবো কি, চৌম্বক ক্ষেত্রের মানটা পেয়ে যাবো। এই ছবিটা বাদ দিলাম। এরপর তাহলে বি সমান কত লিখবো আমরা, বি সমান ইন্টিগ্রেশন অফ ডেল বি সমান ইন্টিগ্রেশন অফ মিউ 0/4 পাই, আরটাকে বাইরে বের করে দিলাম, cos থিটা ডি থিটা। এটা ছিল সেই ও বিন্দু, এটা ছিল পি বিন্দু, তার দুটো প্রান্ত আই। তাহলে দেখো আমি কোন কোণ নিয়েছিলাম, এই কোণটা, এটা ধরলাম কত +θ2, এটা ধরলাম কত -θ1। যেহেতু কোণটা ডাইরেকশন আমাদের জন্য আমি একটা প্লাস ধরলাম, একটা মাইনাস ধরলাম, আর দুটো প্লাস ধরলে হবে না, দুটো প্লাস হলে দুটোই একই দিকে হলে দুটো প্লাস ধরতাম, কিন্তু যেহেতু এটা এদিকে আছে এটা বিপরীত দিকে আছে তাই একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমাকে ইন্টিগ্রেশনের লিমিট কেমন নেব, এই -θ1 থেকে +θ2 ইন্টিগ্রেশন করতে হবে, মানে গোটাই কোণটাকে নিতে হবে। গোটা কোণটা যদি নিই, এই যদি সমগ্র কোণটাকে যদি নেওয়া হয় তাহলে গোটা তারটা কভার হবে। তাহলে কত হবে লিমিটটা, -θ1 থেকে +θ2, -θ1 থেকে +θ2।
তাহলে কত হলো আমার, এটা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কত, সাইন কসের হচ্ছে কত সাইন থিটা, কত হলো μ0/4πr, এখানে একটা আই থাকবে, সরি তার জন্য লেখা লেখার জন্য আই সাইন থিটা, লিমিট কত -θ1 থেকে +θ2, সব কত লিখবো μ0I/4πr সাইন, প্রথমে কি হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সাইন আপার লিমিট কোনটা θ2, তাহলে θ2 মাইনাস সাইন θ1 μ0I/4πr কত হবে তোমার সাইন θ2, এটা মাইনাসটা বাইরে বেরোলে কত হবে, এই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তবে প্লাস সাইন θ1, তাহলে কেমন হলো আমার, যে b ইকুয়াল টু μ0/4π I/r সাইন θ1 প্লাস সাইন θ2। এটা 7 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে এরপর তারটা যদি বিভিন্ন রকম হয়, যেমন দৈর্ঘ্য হবে থিটার মান বলে দিলে শুধু থিটার মানটা বসিয়ে দিলে আমি বি এর মানটা পেয়ে যাবো, এটা শুধুমাত্র কী হবো মান, আর অভিমুখটা কীভাবে দেখাবো, এই তো তারটাকে ধরছি ভাবে, কারেন্ট যাচ্ছে এদিকে, তারটা আমি ধরলাম এরকমভাবে, ধরতে হাতে মুঠে ধরতে গেলে এইভাবে ধরতে হবে, তাহলে আঙুলটা যে ঢুকছে এদিকে, তাহলে এদিকে হবে কোনটা ক্রস, আর আঙুলটা উঠছে কোন দিকে, এই যে এদিকে উঠছে, তাহলে এই তলের দিকে কেমন হবে ডট, তাহলে এই তলে উঠছে ওই তলে ঢুকছে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবে ভালো করে, কারণ এখান থেকে সমস্ত ক্যালকুলেশনটা আসবে বাকিগুলো। কেস 1, 7 নম্বর সমীকরণটা মনে রাখবে, আমি এখানে লিখে রাখছি, এখানে কত হলো আমার b ইকুয়াল টু μ0I/4πr সাইন θ1 প্লাস সাইন θ2। তোমরা কেউ যদি অন্য বই ফলো করো, দেখবে কোনো বই সাইনের জায়গায় কস দেওয়া আছে, তখন এই থিটা অ্যাঙ্গেলটা এখানে চলে যাবে, এই অ্যাঙ্গেলটা যদি এখানে নাও তাহলে এটা কস চলে যাবে। তো তোমরা যে কোনো একটা ফলো করবে, কারণ দুটো ফলো করতে গেলে মুশকিল হবে, গোলমাল হয়ে যাবে। তোমরা শুধু মনে রাখবে সবসময় এই অ্যাঙ্গেলটাই, যদি তোমার ভালো লাগে তো এই অ্যাঙ্গেলটাই নেবে, আর অন্য বইয়ে কোনো পড়লে যদি ভালো লাগে তো এই অ্যাঙ্গেলটা নেবে। কিন্তু আমার মনে হয় তোমরা যেহেতু ছায়া প্রকাশনী বইটা পড়ো, আমাদের দুয়ারি স্যারের বইটা, তাই এটাকে ব্যবহার করাই ভালো, কারণ সব ক্যালকুলেশনগুলো এটা ধরেই করা আছে, আর শুধুমাত্র এই সাইনটা কস হয়ে যাবে, আর কোনো পরিবর্তন হবে না। তো কেস 1 হচ্ছে কি, তারটা যদি অসীম হয়ে যায় তাহলে কি হবে, ফর তাহলে অসীম দেবো তার জন্য কেমন হবে, তবে এই তারটাতে ভালো করে লক্ষ্য করো, এটা ও, এটা পি, প্রথমে এইটুকু ধরলাম, দেখো তো এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা তো যত দূরের দিকে যাচ্ছে অ্যাঙ্গেলটা বাড়ছে না কমছে, এতটা হলো, দ্বিতীয়বার কত হলো, এটা হলো, আর দূরে যাচ্ছে তো কথা হচ্ছে, তো যত দূরের দিকে যাচ্ছি অ্যাঙ্গেলটা কত হচ্ছে, প্রথমে এইটুকু ছিল, তারপর বাড়ছে ধীরে ধীরে, যত এটা কাছের দিকে থাকবে ছোট থাকবে অ্যাঙ্গেলটা তত কম হবে, যত দূরের দিকে তত অ্যাঙ্গেলটা বাড়ছে, বাড়তে বাড়তে কত যাবে, এক সময় অসীম হলে এটা সোজা হয়ে কত যাবে, অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম 90 ডিগ্রি হবে, ম্যাক্সিমাম এটা 90 ডিগ্রি হবে। তাহলে এইদিকে যদি অসীম হয় তাহলে কত হবে, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এটা কত হবে θ1
সমান কত হবে, তখন 90 ডিগ্রি হবে, সরি থিটা টু ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তাহলে এই পার্টটা যদি ওপর পার্টটা অসীম হয় তাহলে কত হবে, এই অ্যাঙ্গেলটা বাড়তে 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 কত একসময় এটা অসীম হয়ে যাবে। আর থিটা টু থিটা ওয়ান কত হবে, নেগেটিভ দিকে, এটাও ঠিক সিমিলারলি। তো অ্যাঙ্গেলটা বাড়ছে, অ্যাঙ্গেলটা বাড়ছে, তা বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কত আসবে, ম্যাক্সিমাম আসবে কত, 90 ডিগ্রি। তাহলে থিটা ওয়ান এবং থিটা টু ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। আমি এখানে কোনো চিহ্ন লিখলাম না, আমি শুধু থিটা ওয়ান থিটা টু মান বসাবো, চিহ্নটা আউট হয়ে গেছে প্রথমে, এখানে এখানে চিহ্নটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে এই প্লাস হয়ে গেছে বলে আমি চিহ্ন বসেছিল, শুধু মান বসাবো থিটার মান। এরপরে এই সমীকরণে শুধু থিটার মান, প্লাস বা মাইনাস কিছু বসাবো না। তাহলে কথা হচ্ছে বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই আর, এই দূরত্বটা কথা হচ্ছে আর, সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি সমান কত আসছে, এটা মান কত 1, এটার মান কত 1, তাহলে একটা কত 2, তাহলে মিউ নট আই, মিউ নট 2i বাই 4 পাই আর। তাহলে অসীম দৈর্ঘ্য তারের জন্যে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, নিকটস্থ কোনো বিন্দুতে মান হবে কত, মিউ জিরো 2i বাই 4 পাই আর, মিউ জিরো 2i বাই 4 পাই আর। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? না বুঝতে পারলে বলবে অবশ্যই কমেন্ট বক্সে, আমার ফোন নাম্বার দেওয়া আছে গ্রুপে, কল করে নেবে একবার। কেস টু যাই নোট করে নেবে, এগুলো ভিডিওগুলো পজ করে নোট করে নাও। কেস টু, যদি তারটি সেমি ইনফাইনাইট হয় বা অর্ধসীম হয়, বা অর্ধসীম, তো সেই ক্ষেত্রে কেমন হবে, অর্ধসীম বলতে তুমি যে কোনো একটা ধরতে পারো, মানে ধরে নাও এটা হচ্ছে অসীম তার, তুমি এখান থেকে ও নিয়েছো, মানে এটা অর্ধসীম হবে, এরকম পজিশনটা অর্ধসীম ধরবো। মানে তোমার কাছ থেকে আমি, তুমি ধরো এখানে আছো, এই পয়েন্টটার এইদিকে হয় অসীম চলে যাবে, নচেত এইদিকে অসীম চলে যাবে, তাহলে আমি এটা কি ধরবো, আমার এইদিকে আছে আমার প্রথম পয়েন্ট, এটা এটা অসীম, আমি মাঝে কোথাও থেকে অসীম অর্ধ অসীম বলবো না। অর্ধ অসীম বলতে কি, আমি এখানে দাঁড়িয়ে আছি বা আমার এই পয়েন্টটা আছে তারটার এইদিকে চলে গেছে কোনটা, অর্ধ অসীমের দিকে, বা এটা চলে গেছে অর্ধ অসীমের দিকে, হয় এই দিকটা অর্ধ অসীম ধরবো বা এই দিকটা অর্ধ অসীম ধরবো, যে কোনো একটা অর্ধ অসীম ধরবো। তাহলে এই পজিশনটা কেমন হবে, অর্ধ অসীম। তাহলে এখানে কত হবে, এটি যদি ছবিটা এটা ধরে তাহলে কি হবে, এখানে ক্ষেত্রে থিটা ওয়ান ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি, আর থিটা টু এর মান কত হবে, তারটা কেমন ছিল, এরকম ছিল, এরকম ছিল তারটা, অর্ধসীম মানে কি, এই কোণটা ছোট হতে এসছে, তারপরে এই কোণটা কি কমছে, কমতে কমতে কত এসছে, কোনটা অ্যাঙ্গেলটা 0 চলে এসছে। দেখো এটা যদি ওপর দিকে অসীমের দিকে যায়, অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 0 থেকে 90-র দিকে যাচ্ছে, আর যদি এটা অর্ধ অসীম হয়ে যায় তখন এই অ্যাঙ্গেলটা কত হবে, একদিকে মুছে দিলে একটা অ্যাঙ্গেল কত হবে, এই অ্যাঙ্গেলটা 0 হয়ে যাবে, তখন থিটা টুটা কত হবে আমার, 0 হয়ে যাবে। তাহলে অর্ধ অসীমের ক্ষেত্রে থিটা টু কত হবে, 0, আর অসীমের ক্ষেত্রে কত হবে, থিটা ওয়ানটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে থিটা 2 ইকুয়াল টু 0, থিটা 1 ইকুয়াল টু 90 ডিগ্রি। যদি এই কেসটা তাহলে কি হবে, থিটা 2 ইকুয়াল থিটা 2 ইকুয়াল টু 90 ডিগ্রি আর থিটা 1 ইকুয়াল টু 0, কারণ কি হচ্ছে নিচের পার্টটা এদিকে ছিল, তারটা এরকম ছিল অ্যাঙ্গেলটা, এটা নিয়ে এসে অ্যাঙ্গেলটা 0 হয়ে গেছে এখানে, এবং এই পার্টটা কথা হচ্ছে অসীম মানে কি, বাড়তে 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 গিয়ে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে কোনটা হবে, থিটা 2 ইকুয়াল টু 90 ডিগ্রি এবং থিটা 1 ইকুয়াল টু 0, আর এই ক্ষেত্রে কত হবে, থিটা 2 ইকুয়াল টু 0, যদি এই ছবিটাকে ধরি তাহলে থিটা 2 ইকুয়াল টু 0, থিটা 1 ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে কত আসছে, বি ইকুয়াল টু মিউ 0 আই বাই 4 পাই আর সাইন 90 প্লাস সাইন 0, কত আসছে
মিউ জিরো আই এর মানটা কত 1, এর মানটা কত 0, কত আসছে মিউ জিরো আই বাই 4πr। তাহলে ফুল অসীম হলে এখানে 2 থাকবে, আর অর্ধ অসীম হলে এখানে 1 হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে। তাহলে আশা করি কোনগুলো বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত থাক, এটা ভালো করে করো, কালকে একটু টানবো। আর ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।